নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মারধর, আশুলিয়ায় 5 জনকে পোড়ানোর আগে হত্যার ভিডিও পেয়েছে প্রসিকিউশন। যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। জুলাই আগস্টের ঘটনায় হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, ইরেশ জাকিরের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। শুধু বিএনপি নয়, ডিসেম্বরের আগে ভোট চায় অন্তত 50টি দল, মন্তব্য আমির খসরুর। 4 বিভাগে মে মাসে 2 দিন করে কর্মসূচি ঘোষণা দলটি সহযোগী সংগঠনের। 15 বছরের স্বৈরশাসনের পর বাংলাদেশে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের। রায় নিউজকে ডক্টর ইউনূস বললেন, ঘুরে দাঁড়িয়েছে ভঙ্গুর অর্থনীতি। প্রাইভেট কার থেকে ছোঁ মারার ঘটনায় এখনো আতঙ্কিত ওই নারী। নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ভুক্তভোগী কলেজ শিক্ষিকা। নিরাপত্তার ব্যবস্থাটা একটু জোরালো হওয়া উচিত। আমি মামলা করব, তারপরে শাস্তি ব্যবস্থা করা হবে। এটা তো আমার একার প্রবলেম না, এটা দেশের একটা সার্বিক প্রবলেম। 8 জেলায় বজ্রাঘাতে শিশুসহ 14 জনের মৃত্যু। সচেতন হতে হবে সাধারণ মানুষকে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারায়ণগঞ্জ আদালতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এজলাস কক্ষ থেকে বের করার সময় তার উপর চড়াও হন কিছু আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমান হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল তাকে। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস কক্ষ থেকে বের করার সময় কয়েকজন চড়াও হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর। শারীরিকভাবে লাঞ্ছিত হন বিগত সরকারের প্রতাপশালী এই মন্ত্রী। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমান হত্যা মামলায় সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আনিসুল হককে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের করার সময় বিএনপিপন্থী কিছু আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা চড়াও হয় তার উপর। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। একটাই কারণ যে আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই। এর আগে দুপুরের দিকে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 7 দিনের রিমান্ড শুনানি শেষে 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত। ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামিপক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেল কীভাবে আসলো সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিতে নিহত হন সোলাইমান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 51 জনের নাম উল্লেখ করে মামলা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে কিভাবে তাদের হত্যা করা হয় সেই ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ওই ভিডিওতে কারা কিভাবে হত্যাকাণ্ড চালিয়ে লাশ পুড়িয়ে দেয় তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। এই মামলার তদন্ত প্রতিবেদন 25 মে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 18 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত 75 জন, যার মধ্যে 5 আগস্টের 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিওতে 6 জনকে পুড়িয়ে মারার ভয়াবহ চিত্র সামনে আসে ঘটনার পরপরই।
ওই ভিডিও চিত্র ধরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন তৈরির প্রক্রিয়াও ছিল শেষ পর্যায়ে, যা জমা দেওয়ার কথা ছিল সোমবার। তবে এর মধ্যেই ওই 6 তরুণকে হত্যার আরেকটি নতুন ভিডিও ফুটেজ হাতে আসে তদন্ত সংস্থার, যা যাচাই বাছাইয়ের জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চায় প্রসিকিউশন। একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি, আমরা উদ্ধারও করেছি। তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এর আগে সোমবার সকালে আশুলিয়া সহ যাত্রাবাড়ি, রামপুরা ও মিরপুরে সংগঠিত গণহত্যার মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 পুলিশ ও সেনা কর্মকর্তা ও এক যুবলীগ নেতাকে। বাকি 3 মামলাতেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সোমবার। সুষ্ঠু তদন্তে এই 3 মামলাতেও সময় চেয়েছে প্রসিকিউশন। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। জুলাই আগস্ট গণহত্যা এবং গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ যাবৎ মামলা হয়েছে 22টি। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে 4টি মামলার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, তবুও সরকার কারো মামলা করায় বাধা দিতে পারে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার পতাকা নেড়ে উদ্বোধন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, ছোটখাটো অপরাধ নিষ্পত্তিতে সরকারের লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, এতে আদালতে মামলার জট কমবে। কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটা নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন। এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুক সময় পর্যন্ত আমরা থাকি, তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার। কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেইন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আইন উপদেষ্টা বলেন, সারা দেশে হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, তবে নিরীহ মানুষ যেন হয়রানি না হয় তা নিশ্চিতে নির্দেশনা দেয়া আছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। তো আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জানান, ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, যে মামলা হয়েছে তা পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে।
মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। অন্তত 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই নির্বাচন চায় এমন দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল নিয়াজও কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বিএনপি নেতা বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। 16 বছরের যুদ্ধ ছিল ভোটের অধিকার ফেরানোর। কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি। কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দেবে এটা জনগণ মেনে নেবে না। কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কোনো বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচরণ করে সেটি সুখকর নয়। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় 4 বৃহত্তর বিভাগে 2 দিন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া এবং 28 মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন হবে সেমিনার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে দিয়ে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামী নীতি নির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন নেতারা। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবো। সামনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ 15 বছরের স্বৈরশাসনের পর অবাধ নির্বাচন, যেটি হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। রায় নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে আবারও এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শেখ হাসিনা সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশ। সাক্ষাৎকারে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রশংসাও করেন তিনি। সম্প্রতি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে রোমে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে সেখানকার সংবাদ মাধ্যম রায় নিউজ 24কে একান্ত সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, গত বছরে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতিত হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান কাজ ছিল সমাজ অর্থনীতি আবার স্থিতিশীল করা, কেননা তখন সমস্ত ব্যাংকিং ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেখান থেকে আবারও দেশ ঘুরে দাঁড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রধান কাজ ছিল সমাজ ও অর্থনীতিকে স্থিতিশীল করা, তবে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 15টি সংস্কার কমিশনের কাজ চলছে। তাদের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনাও করা হচ্ছে। এই আলোচনায় সকলে একত্রিত হলে তখন সবকিছু জুলাই সনদে একত্রিত হবে। এরপরেই আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় চ্যালেঞ্জ হলো 15 বছরের স্বৈরাচারী শাসনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন। এছাড়া আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস রায় নিউজ 24কে প্রয়াত পোপ ফ্রান্সিসকে নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, তিনি তার জীবন উৎসর্গ করেছেন শান্তি প্রতিষ্ঠা আর মানবজাতিকে একত্র করার জন্য। লামিয়া তিথি, যমুনা নিউজ।
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা সহ পলাতক জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক। এক্ষেত্রে শুধুমাত্র দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আবার উল্লেখ করেছেন তিনি। বাহারুল হক বলেন, স্বতন্ত্র কমিশন ছাড়া রাজনৈতিক লেজুর মুক্ত পুলিশ গঠন সম্ভব নয়। অনৈতিক তদবির না করার আহ্বান জানিয়েছেন পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনের পুলিশ সপ্তাহ। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বের পুরোটা জুড়ে ছিল বাহিনীর কার্যক্রম, জুলাই আন্দোলন প্রসঙ্গ। আইজিপি তাঁর বক্তব্যে জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। এ পর্যন্ত প্রায় 600 হত্যা সহ 1500 মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় নাম থাকলে আটক বা গ্রেফতারের সুযোগ নেই। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। জুলাই আগস্টের ঘটনায় ছাত্র জনতার উপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিল পুলিশ। কারা সে সময় নির্দেশ দিয়েছেন তা তদন্তের আগে বলা কঠিন বলে মনে করেন আইজিপি। এর মধ্যে যারা পলাতক তাদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন 1-2টা কেসে আমরা সেটা করেছিও। প্রশ্ন ছিল, সরকার ও রাজনৈতিক বলয় থেকে পুলিশের মুক্তি মিলবে কবে? উত্তরে আক্ষেপের সুর ছিল আইজিপির কণ্ঠে। স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন, এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। জানান, এবারের পুলিশ সপ্তাহে থাকছে না উৎসবের কোনো আমেজ। সবশেষ ভিন্ন রকম এক আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন পুলিশ মহাপরিদর্শক। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আমার প্রতি অন্যায় ভবিষ্যতে জাতীয় সনদ যেন কেউ বাতিল করতে না পারে এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে গণভোটের মাধ্যমে। তারপরে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নতুন 8 প্রস্তাবের সাথে একমত হয়েছে দলটি। সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের শুরুতেই ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব জামায়াতের সাবেক MP মাওলানা আব্দুস সুবাহানের উপর রচিত বইয়ের মরুক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সুবাহানকে অপমানিত করতেই মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল। অপমান করতে চেয়েছিল, অসম্মানিত করতে চেয়েছিল। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। যাকে
অপমান করার জন্য এত আয়োজন, সে আজকে সমাদৃত সম্মানিত। যারা আজকে অত্যাচার করলো তাদের কি করুণ পরিণতি আমরা দেখছি। দেশে বজ্রপাতে হতাহতের সংখ্যা দিন দিনই বাড়ছে। আজ 8 জেলায় বজ্রাঘাতে 14 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ গেছে 2 শিশু সহ 4 জনের। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে ফসলি জমিতে ঘুড়ি উড়াচ্ছিল ফরহাদ, সাইমন সহ কয়েকজন। হঠাৎই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় 3 শিশু। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ফরহাদ ও সাইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনকে নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেলে। হঠাৎ করে বৃষ্টি আসে, বৃষ্টির পর বজ্রপাত হয়। বজ্রপাতের পরে সবাই যখন দৌড়ে যায় দেখে যে বাচ্চারা পড়ে আছে মাঠে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার দুইজনকে নিহত ঘোষণা করছেন এবং একজন আহত খুব মর্মান্তিক অবস্থার মধ্যে আছে। এর আগে জেলার মুরাদনগরের কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভুইয়া নামের 2 কৃষক। বজ্রাঘাতে প্রাণ গেছে কিশোরগঞ্জের 3 জনের। অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নে ধান কাটছিলেন 2 কৃষক। এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। এছাড়া মিঠামইনে ধান মাড়াইয়ের সময় এক কিষানীর প্রাণ গেছে। এদিকে সুনামগঞ্জ শাল্লার বুড়িগাঙ্গাল হাওরে গরুকে ঘাস খাওয়াতে যান রিমন তালুকদার নামের একজন। বজ্রপাতে মুহূর্তেই প্রাণ যায় ডিগ্রি 2য় বর্ষের এই শিক্ষার্থীর। ঝলসে যায় শরীরের বেশ কিছু অংশ। এছাড়া নেত্রকোনায় 2 জন এবং নোয়াখালী ও হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চলন্ত প্রাইভেট কারে ছিনতাইকারী এসে দাঁড়িয়ে থাকা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছো মেরে টান দিল। ব্যাগসহ ছেঁচড়ে টেনে নিয়ে গেল সেই নারীকেও। ভুক্তভোগী কলেজ শিক্ষিকার সঙ্গে কথা হয়েছে যমুনা নিউজের। জানাবো তার ভয়ানক অভিজ্ঞতার কথা। রাস্তার পাশে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে এক নারী, পরনে শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার চলে আসে তার সামনে। চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশে বাঁ দিকের জানালা দিয়ে একজন ছো মেরে টান দেয় ওই নারীর ভ্যানিটি ব্যাগটি। মাটিতে পড়ে যান সে নারী। ব্যাগের সঙ্গে তাকেও টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে প্রাইভেট কারটি। না, তিনি বেঁচে আছেন, তবে আহত হয়েছেন। ফুটেজের 50 সেকেন্ডের মাথায় দেখা যায় আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত 4 জনের সঙ্গে কথা বলছেন তিনি। দেখাচ্ছেন হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন। শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটে ঘটনা। ভুক্তভোগী সে নারী গাজীপুরের বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। এখন আছেন ফাউন্ডেশন ট্রেনিংয়ে। ছুটি শেষে আবারও ট্রেনিংয়ে ফিরতে রওনা হচ্ছিলেন। বলেন সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মুহূর্তের মধ্যেই গাড়িটা কাছাকাছি এসেই আমার হাত থেকে ব্যাগটা টান দেয়। আমি ওর সঙ্গে সঙ্গে পড়ে যাই। ব্যাগটা আমার হাতে, ব্যাগের বেল্টটা পেঁচানো ছিল, যে কারণে আমি পড়ে যাই এবং অনেক দূর পর্যন্তই আমি ওইভাবে ছেঁচড়ে চলে যাই। ওই মুহূর্তে আসলে মানে ফিলিংসটা আমি ঠিক বলতে পারবো না যে ওই মুহূর্তে কি ফিল করছিলাম। বলেন উপায়ন্তর না দেখে এক পর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দেন, গাড়িটি চলে যায়। আমি একাই উঠলাম নাকি কেউ ধরে উঠালো সেটাও আমি বলতে পারবো না। তারপরে উঠে এসে আমার শরীর খুব কাঁপছিল, পেটটাতে প্রচন্ড পেইন আছে, এখানে ছিলে গেছে, হাতেও অনেক জায়গায় ছিলে আছে। তা হতাশার বিষয় হলো আসলে এটা কাম্য না। ছিনতাইকারীদের নিয়ে যাওয়া ব্যাগে তার মোবাইল সহ প্রশিক্ষণ সংক্রান্ত নানান জিনিস ছিল। ভুক্তভোগী ফারহানা প্রশ্ন তুলেছেন নাগরিকের নিরাপত্তা নিয়ে। আমরা সবাই আসলে নিরাপত্তাহীনতাই ভুগি। নিরাপত্তার ব্যবস্থাটা একটু জোরালো হওয়া উচিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকেও একটু তৎপর হওয়া দরকার, যে আমি মামলা করব তারপরে শাস্তি ব্যবস্থা করা হবে। এটা তো আমার একার প্রবলেম না, এটা দেশের একটা সার্বিক প্রবলেম। এবং কারা আমার সঙ্গে এটা করেছে আমি তো চিনিই না, জানিই না, কাজে আমি কেন বাদী হতে যাব? এটা সরকার ব্যবস্থা নিক, প্রশাসন ব্যবস্থা নিক। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
এবার জাপানি মায়ের মতো দশা এক বাংলাদেশি নারীর। বাংলাদেশ থেকে ভারতের বর্ধমানে নিয়ে যাওয়া স্বামী মিহির শর্মার কাছ থেকে 2 সন্তানকে ফেরত পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। শুনানি শেষে আগামী 30 দিনের মধ্যে ওই 2 শিশুকে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। কলকাতা ডেপুটি কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিবাদীদের এই নির্দেশ দেয়া হয়। 12 বছর আগে চট্টগ্রামের মেয়ে মৌসুমী শর্মার সঙ্গে বিয়ে হয় মিহির শর্মার। দীর্ঘ সংসার জীবনে 11 বছর বয়সী ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। দুজনেই চট্টগ্রামের বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক হলেও গত বছরের সেপ্টেম্বরে দাম্পত্য কলহের জেরে মিহির শর্মা স্ত্রীকে না জানিয়েই 2 সন্তান নিয়ে ভারতের বর্ধমানে চলে যান। তারপর থেকে খোঁজ নেই স্বামী সন্তানের। গত 7 মাস ধরে সন্তানদের দেখতে বা কথা বলতে না পেরে দিশেহারা মা মৌসুমী উপায়ন্তর না দেখে দ্বারস্থ হন উচ্চ আদালতের। কারণ আমি 2টা বাচ্চা জন্ম দিলাম, বাট আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করব এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। শুনানি শেষে ভারতে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি শিশুকে আগামী 30 দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং উন্নত বিশ্ব থেকে আমরা এরকম রেসপেক্ট পেয়েছি টু দ্য অর্ডার অফ দি অনারেবল কোর্ট অফ দিস বাংলাদেশ। সো উই হোপ যে এই যে অর্ডারটা পাস করলেন বাই দি অনারেবল হাইকোর্ট ডিভিশন, এটাও অবশ্যই রেসপেক্টেড হবে, এক্সিকিউট হবে টু দ্য প্রপার ফোরাম। 4 সপ্তাহ পর মামলাটি আবারও শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা তিতাসী ইউনিয়ন বিএনপির সম্মেলনকে ঘিরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পক্ষের অভিযোগ, দুপুরে উপজেলার জগৎপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন সভাপতি প্রার্থী হিসেবে মাজদুল ইসলাম মন্টু গাড়ি নিয়ে সভাস্থলে গেলে হামলা করে বিরোধী পক্ষের আক্তার ব্যাপারী সমর্থকরা। পুলিশ জানায় 2 গ্রুপের সংঘর্ষ শুরু হয়, আহত হয় 3 জন, ভাঙচুর করা হয় একটি গাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তারা। বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টের খবর। 1 উইকেটের আক্ষেপ নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করল বাংলাদেশ। তাইজুল ইসলামের স্পিন ভেলকিতে শেষ সেশনে 7 উইকেট হারায় জিম্বাবুয়ে। 9 উইকেটে 227 রান তুলে শেষ করে দিনের খেলা। ক্যারিয়ারে 16তম বারের মতো 5 উইকেট শিকার করেছেন তাইজুল। শন উইলিয়ামস ও নিক ওয়েলচের 50-র পরও তাইজুল ইসলামের 5 উইকেটে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে 9 উইকেটে 227 রান তুলেছে জিম্বাবুয়ে। 17 রানে অপরাজিত উইকেট কিপার তাফাজ্জোয়া সিগা এবং 2 রানে নট আউট থেকে পরদিন সকালে ব্যাট করতে নামবেন ব্লেসিং মুজারাবানি। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুনের শেষ ম্যাচ উপলক্ষে আইসিসির তরফ থেকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে শুরু চট্টগ্রাম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট আঙিনায় পা রাখেন পেসার তানজিম হাসান সাকিব। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটাও জিম্বাবুয়ে দারুণ করে। প্রথম 10 ওভারেই সফররতদের বোর্ডে বিনা উইকেটে 40। পরের ওভারেই অবশ্য ডেবিউটেন্ট সাকিব ব্রায়ান বেনেটকে আউট করলে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় 72-এ তাইজুল ইসলামের বলে আউট হন অন্য ওপেনার বেন কারানো। এরপরে শুরু হয় ওয়েলচ আর উইলিয়ামসের প্রতিরোধ। প্রথম সেশনে 2 উইকেট তোলা টাইগাররা দ্বিতীয় সেশনে উইকেটলেস। ততক্ষণে 2 ব্যাটারি 50 তুলে নিয়েছেন। টি ব্রেকের পরই মূলত জিম্বাবুয়ের ছন্দপতন। ক্র্যাম্প করায় 54 রানে ওয়েলচ রিটায়ার্ড হার্ড হলে ভাঙে 90 রানের জুটি। 5 রান করে খানিক বাদে আউট হন অধিনায়ক ক্রেইগ আরভিন। দলীয় স্কোরবোর্ডে আর 1 রান যোগ হতেই সাকিবের দারুণ ক্যাচে 67 রান করে প্যাভিলিয়নে উইলিয়ামস 2 উইকেটই নেন চট্টগ্রামের ঘরের ছেলে নাইম হাসান। এরপর শুধুই তাইজুল শো। ওয়েসলে মাধেবেরেকে জাকের আলীর ক্যাচ বানিয়ে শুরু। পরপর 2 বলে এরপর ফেরান ওয়েলিংটন মাসাকাজ্জা আর রিচার্ড এনগারাভাকে। 2 উইকেটে 177 থেকে মুহূর্তেই সফররতরা পরিণত হয় 9 উইকেটে 217 রানের দলে। সেখান থেকে জিম্বাবুয়ে দিন শেষ করে 9 উইকেটে 227 রানে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আজ দিবাগত রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত 2:15টায় সৌদি এয়ারলাইন্সের
ফ্লাইটটি ঢাকা ছাড়বে, দ্বিতীয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। হজ যাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। এরই মধ্যে 73% যাত্রী ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অন্যান্য বারের মতো এবারের সব হজ যাত্রী সৌদি আরবের অংশে ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। আগামী 31 মে পর্যন্ত চলবে ফ্লাইট। আল্লাহর কাছে পড়তে যেতে হবে, আমরা এখন আছি, কখন আল্লাহ নিবে তার তো সিজন নাই। 2 বছর 2 আগে মনে চিন্তা ভাবনা করছি যে হজে যাবো, মনে করে 2-1 বছরের মধ্যে ফির আবার সফলতা হইলে আল্লাহর রহমত। হজের ম্যানেজমেন্টটা কেন জানি এটা আল্লাহর হয়তো অশেষ মেহেরবানি, প্রতি বছরেই একটু না একটু মানে আপডেট হচ্ছেই, সেই তুলনায় এবার অনেক কিছু আরও আপডেট হচ্ছে। হজ যাত্রীদের জন্য হজ অ্যাপ লাব্বায়েক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান। এই নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, এই অ্যাপের মাধ্যমে সৌদি আরব গিয়ে হজ পালনকারী চলাফেরায় দুশ্চিন্তামুক্ত থাকবেন। দেশি মোবাইল অপারেটরদের সমন্বয়ে হাজিদের রোমিং সুবিধা দেওয়া হবে। প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময়ের রেটের তুলনায় সাশ্রয়ী, এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজসমূহ ক্রয় করা যাবে এবং হাজিগণ প্রচলিত পেমেন্ট গেটওয়ে সমূহ অথবা অপারেটরদের মোবাইল অ্যাপসমূহের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই 1 দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয়, অ্যাক্টিভ এবং রিচার্জ করতে পারবেন। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে পর্তুগাল এবং স্পেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ফ্রান্সের কিছু অংশেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। একই সাথে টেলিযোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেট্রো রেলগুলোতে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানায়, হঠাৎ করেই দেশটির বিদ্যুৎ চাহিদা 26 গিগাওয়াট থেকে নেমে 12 গিগাওয়াটে চলে আসে। এতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। এই অবস্থায় গ্রিড স্থিতিশীল রাখতে কিছু নির্দিষ্ট অঞ্চলে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।